গ্রীষ্মের এক অলস দুপুরে পাণ্ডব গোয়েন্দারা মিত্তিরদের বাগানে খেলা করছিল। বাগানে ঘন গাছপালার অভাব ছিল না। আম, জাম, বেল, কাঁঠাল ইত্যাদি গাছ তো ছিলই, তাছাড়াও ছিল গুলঞ্চ, চাপা, টগর, নানা রকম ফুলের গাছ। খেলতে খেলতে এক জায়গায় এসে বিশ্রাম নিল ওরা। জায়গাটা যেমনই ছায়া সুনিবিড়, তেমনই মনোরম, সহজে কারো চোখেও পড়বার নয়। একসঙ্গে কয়েকটি গাছ জড়াজড়ি করে রয়েছে এখানে। একটা প্রকাণ্ড বট গাছ অসংখ্য ঝুরি নামিয়ে ছাউনির মতো করে রেখেছে। সেই বট গাছকে আশ্রয় করে গজিয়েছে একটি মাধবীলতার গাছ। একটি গুলঞ্চ গাছও বাঁধা পড়েছে সেই স্নেহবন্ধনে। বাবলু বলল, জায়গাটা বেশ আরামদায়ক, না রে বিলু? বিলু বলল, সত্যি, প্রাণ যেন জুড়িয়ে গেল। ভোম্বল বলল, তোরা বস, আমি একটু গাছে উঠে হাওয়া খাই। বাচ্চু বিচ্ছু বলল, না ভোম্বলদা, এই ভর দুপুরে গাছপালায় উঠতে যেও না। ভোম্বল বলল, ও সব সংস্কার রাখতো বলে পাকা গেছুড়েদের মতো গাছে ওঠা শুরু করলো। পঞ্চু একপাশে দাঁড়িয়ে লেজ নাড়ছিল। সেও ভোম্বলের দেখা দেখি এক লাফে শক্ত মোটা একটি ডালের ওপর ঝুলে রইল। আর ভোম্বল একটু একটু করে উঠতে লাগলো একেবারে মগ ডালের দিকে। হঠাৎ দুর্ঘটনা ঘটে গেল। গুলঞ্চ গাছের একটা ডাল ভোম্বলকে নিয়ে হুড়মুড় করে ভেঙে পড়ল। ভোম্বল অসহায়ভাবে করুণ চিৎকার করে উঠল একটা। পরক্ষণেই গাছের অন্য একটা ডাল ধরে ঝুলে পড়ল। আর ঝুলে পড়েই বলল, বাবলু, হেল্প মি প্লিজ, আমাকে বাঁচা। বাবলু বিলু তরতরিয়ে গাছে উঠে ধরে ফেলল ভোম্বলকে। বাচ্চু নিচে থেকে বলল, তখন বারণ করলাম, শুনলে না তো আমার কথা। বিচ্ছু বলল, ভাগ্যিস নিচে পড়নি, তাহলে কি হতো? এমন সময় বাবলুর চোখে পড়ল জিনিসটা, একটা পুঁটলি। বড় বটগাছের ঘন পত্র বিশিষ্ট একটি মোটা ডালে অতি যত্নে বাঁধা আছে। বাবলু বলল, কি ব্যাপার বলতো? ততক্ষণে বিলু ভোম্বলেরও নজরে পড়েছে। বাবলু নিজেই তখন এডাল ওডাল করে এগিয়ে গেল সেখানে। তারপর পুঁটলিটা হাতে নিয়েই চমকে উঠল। কয়েক বান্ডিল 100 টাকার নোট বাঁধা আছে তাতে। এত টাকা একসঙ্গে ডালে বাঁধা দেখলে যে কেউ চমকে উঠবে। টাকার পুঁটলি নিয়ে বাবলু নিচে নেমে এলো। বিলু, ভোম্বল, বাচ্চু বিচ্ছু সবাই তখন ঝুঁকে পড়ল সেই টাকার ওপর। একসঙ্গে এত টাকা ওরা কেউ কখনো দেখেনি। টাকাগুলো নিয়ে এখন যে কি করা যায়, এটাই হলো সমস্যা। প্রথমে গুনে তো দেখতে হবে, কিন্তু গোনাই বা যায় কোথায়? ওরা তখন বাচ্চু, বিচ্ছু আর পঞ্চুকে পাহারায় রেখে সেই মাধবীলতার ঝোপের ভেতর ঢুকল। বিস্ময়ের পর বিস্ময়। ওরা দেখল ঝোপের মধ্যে যেন একটি ছোট সংসার পাতা আছে কার। তার মানে কেউ না কেউ থাকে এখানে। বাবলুরা অযথা বিলম্ব না করে গুনতে লাগলো টাকাগুলো। মোট 1,64,000 টাকা। ওদের 3 জনেরই চোখ কপালে উঠে গেল। বিলু বলল, টাকাগুলো নিয়ে কি করা যায় বলতো? বাবলু বলল, কিছুই না, টাকা যেখানে ছিল সেখানেই বেঁধে রেখে চল। পরে রাত্রিবেলা এসে ধরে ফেলবো টাকার মালিককে। এখানে যে আমাদের পদার্পণ হয়েছিল, এটা যেন সে কোনো রকমেই টের না পায়। এই বলে বাবলু টাকাটা পুঁটলি বেঁধে যথাস্থানেই রেখে দিয়ে চলে এলো।
তারপর নৈশ অভিযান কিভাবে হবে সে সম্বন্ধে আলোচনা করতে করতে যে যার বাড়ি চলে গেল। রাত্রিবেলা বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে ওরা সবাই চলল মিত্তিরদের বাগানে। অমাবস্যার রাত, চারিদিকে ঘুটঘুট করছে অন্ধকার। সেই অন্ধকারে শুরু হলো অভিযান। বাবলু, বিলু, ভোম্বল তিনজনের হাতেই টর্চ, বাচ্চু বিচ্ছু শুধু হাতে। ওরা কিন্তু সঙ্গে টর্চ থাকা সত্ত্বেও অন্ধকারে অনুমান করেই পথ চলতে লাগলো। তারপর এক সময় নির্দিষ্ট স্থানের একটু দূরত্বে এসে থেমে দাঁড়ালো ওরা। কারো মুখে একটি কথাও নেই। ভোম্বল বাবলুকে ইশারা করে বলল, কিছু দেখতে পাচ্ছিস? বাবলু বলল, হুম। বিলু বলল, আর এগোবি? বাচ্চু বিচ্ছুর মুখ ভয়ে এতটুকু হয়ে গেছে। ওরা এগোবে কি পেছোবে কিছুই ঠিক করতে পারল না। পঞ্চুও জিভ লকলকিয়ে চেয়ে চেয়ে দেখতে লাগলো সেই দৃশ্য। বাবলুর আদেশ না পাওয়া পর্যন্ত কিছুই করতে পারছিল না সে। ওরা সবাই দেখল অন্ধকারে গাছের ডালে কে যেন বসে বসে পা দোলাচ্ছে এবং একজোড়া চোখ আগুনের গোলার মতো জ্বলছে। বিলু বলল, পা দোলানো দেখে আমরা ভয় পাই না, কিন্তু ওই চোখ দুটো তো মানুষের নয়, ও চোখ কার? বাচ্চু বলল, বাবলুদা, পালিয়ে চলো। ভোম্বল বলল, সেই ভালো, বাবলু কেটে পড় মাইরি। বাবলু বলল, পালাবার আগে টর্চ মেরে দেখাই যাক না ওটা কি। এমন সময় কড়মড় কড়মড় করে একটা শব্দ উঠল, সেই সঙ্গে গর করে একটা শব্দ, তারপরেই ক্যাচ। বিলু বলল, একটা ঢিল ছুঁড়ে দেখব? না। বাবলুর হাতের টর্চ জ্বলে উঠল মুহূর্তের মধ্যে। পা দোলানো স্থির হয়ে গেল। পঞ্চুও তখন চিৎকার করে তেড়ে গেল সেই দিকে, ভৌ 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 ভৌ। একসঙ্গে সব কটি টর্চ জ্বলে উঠল তখন। রাত্রির নিস্তব্ধতা ভেঙে যেন খান খান হয়ে গেল। একটা ভালুক লাফিয়ে নামলো গাছের ডাল থেকে, আর মাথায় রুমাল বাঁধা একটা লোক মাধবীলতার ঝোপের ওপর উল্টে পড়ল। পঞ্চু তাড়া করল ভালুকটাকে, আর বাবলুরা ছুটে গেল লোকটিকে উদ্ধার করতে। গাছ থেকে বেকায়দায় পড়ে গিয়ে লোকটির সর্বাঙ্গ কেটে কুটে ছড়ে একসা হয়ে গেছে। বাবলুরা কাছে যেতেই ভয়ে এতটুকু হয়ে গেল সে। একবার শুধু বলল, পানি, থোড়া পানি, একটু জল। বাবলু বলল, জল এখানে কোথায় পাবো? হ্যাঁ, বোতল মে। ওরা সবাই ধরাধরি করে কোনো রকমে ঝোপের ভেতর থেকে টেনে বার করলো তাকে। লোকটা বসে বসে হাঁপাতে লাগলো। ভোম্বল ঝোপের ভেতর টর্চ নিয়ে ঢুকতেই দেখতে পেল এক জায়গায় একটি বোতলে এক বোতল জল রয়েছে। সেই জল এনে লোকটাকে দিতেই এক নিঃশ্বাসে সব জলটুকু চোঁ চোঁ করে শেষ করে দিল। তারপর একটু আশ্বস্ত হলে বাবলু বলল, কে তুমি? লোকটি ওদের দিকে তাকিয়ে বলল, আমার নাম ইব্রাহিম। রাত্রিবেলা এখানে বসে কি করছিলে? লোকটি তখন বাবলুদের দিকে বেশ ভালো করে একবার তাকিয়ে নিতান্তই ছেলে মানুষ দেখে বলে উঠল, যাও সব, ভাগ ইহাঁ সে, ঝামেলা মত করো। ভোম্বল তখন লোকটার চুলের মুঠি ধরে ঠাস করে বসিয়ে দিয়েছে একটা চড়। চড় খেয়ে লোকটাও টিপে ধরেছে ভোম্বলকে। যেই না ধরা, বাবলু বিলুও অমনি ঝাঁপিয়ে পড়ল তার ওপর। সে এক প্রচণ্ড ধস্তাধস্তি। ততক্ষণে পঞ্চুও এসে পড়েছে। পঞ্চুর গোঁ গোঁ শুনে শান্ত হলো লোকটি। বাবলু বলল, বলো তুমি এখানে কি করছিলে?
লোকটি এবার ভালো মানুষের মতোই বলল, हमारा जिंदगी ख़त्म हो जाएगा खोका बाबू, तुम लोग क्या समझोगे, बहुत गड्ढा में गिर गया हम। বাবলু বলল, তুমি যদি সত্যি কথা বলো তাহলে কোনো ভয় নেই, না হলে কিন্তু তোমার বিপদ হবে। ওই ভাল্লুকটাকেই বা পেলে কোথায় তুমি? লোকটি তখন সব কথা খুলে বলল। সে যা বলল তা হলো এই, ওর নাম ইব্রাহিম, ফৈজাবাদে ওর বাড়ি। ভালুকের নাচ দেখিয়ে পয়সা রোজগার করে ও দিন যাপন করে। কেউ কোথাও নেই ওর। ঘুরতে ঘুরতে ও কলকাতায় আসে। একদিন ও আউটরাম ঘাটে রাত কাটাচ্ছিল। এমন সময় কালো মোটরে চেপে একজন লোক ওকে অনেক টাকার লোভ দেখিয়ে নিজেদের ডেরায় নিয়ে আসে। তারপর ও খেলা দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে কিছু ছেলে মেয়েকেও ওদের হাতে তুলে দেয়। ইতিমধ্যে ওদের গোপন কক্ষে ঢুকে পড়ে ও। সেখানে ঢুকে যা ও দেখল তা দেখে ওর মন প্রাণ কেঁদে উঠল। ও দেখল একটা ঘরের ভেতর 10-12টা ছেলেকে হাত মুখ বেঁধে এক একজনকে এক একটা হাঁড়ির ভেতর বসিয়ে রাখা হয়েছে, যাতে তাদের ওপরের অংশটা বাড়ে কিন্তু নিচের অংশ বাড়তে না পারে। আরও কয়েকটি ছেলে আছে, তাদের শরীরের নিম্নভাগ ছোট্ট এবং উপরিভাগ স্বাভাবিক। যে লোকটা ওকে কাজ দেবে বলে নিয়ে গিয়েছিল সেই ছিল দলের সর্দার। ওই ছেলেদের দিয়ে ভিক্ষে করিয়ে ওরা পয়সা রোজগার করে। তাছাড়া আরও কিছু লোক আছে, তারা কেউ অন্ধ, কেউ খোঁড়া, কারো বা গায়ে দগদগে ঘা। এদের দিয়েও ওরা ভিক্ষে করায়। এই সব দেখে ও দলের সংস্পর্শ ছেড়ে দিতে চায়। ওরা তখন মৃত্যু ভয় দেখায় ওকে। মৃত্যু ভয়ে ও আবার ওদের কাজ করতে রাজি হয়। কালও দলের হয়ে কাজ করবার নাম করে পালিয়ে এখানে এসে আশ্রয় নিয়েছে। সব শুনে বাবলু বলল, বেশ, তা না হয় নিলে, কিন্তু গাছের ডালে যে এত টাকা বেঁধে রেখে তুমি উধাও হয়েছিলে, সে টাকাটা পেলে কোথায়? ইব্রাহিম টাকার কথায় কেমন যেন মিইয়ে গেল। বলল, ও টাকা আসল নয় বাবু, জাল। আসবার সময় কয়েক বান্ডিল নিয়ে পালিয়ে এসেছি। বাবলু বলল, কিন্তু পালিয়ে তুমি এখানে এলে কেন? দেশেও তো চলে যেতে পারতে, থানায় খবর দিতে পারতে। দেশে যাবার উপায় নেই বাবু, আমি ওদের দেশের ঠিকানাটাও দিয়ে দিয়েছি। ওরা ঠিকানা খুঁজে গিয়েও আমাকে গুলি করে মারত। আর থানায় গেলেও আমি নিজেই হাজতে ঢুকব, কেননা আমিও তো ওদের পাপ ব্যবসায় সাহায্য করেছি। বাবলু বলল, কিন্তু এখানেই কি ওদের নজর এড়িয়ে তুমি বাঁচতে পারবে? এখানে আমি থাকবো না। একটা ট্রাক ম্যানেজ করবার জন্য আজ দুপুরে একবার বেরিয়েছিলাম। ভোর রাতে একটা ট্রাক যাবে, তাইতে আমি চলে যাব। কোথায় যাবে? ময়ূরভঞ্জ। ট্রাকের ভাড়া কি ওই জাল নোট দিয়েই দেবে? তাছাড়া আমার টাকা কই বাবু? বাবলুরা কি করবে এখন কিছু ভেবে পেল না। বিলু বলল, আচ্ছা, দলের ঘাঁটিটা কোনখানে? ইব্রাহিম বলল, সানাপাড়ায়, জাহাজ প্যাটার্নের বাড়ি। বাড়ির চিলেকোঠার মাথায় একটা মাস্তুলের মতো আছে, তাইতে একটা পেঁচা বসানো রয়েছে। পাথরের পেঁচা? বাবলু বলল, কালই তাহলে সন্ধান নিতে হচ্ছে তো। ইব্রাহিম বলল, দয়া করে আমার কথা যেন কিছু বলে ফেলবেন না খোকা বাবুরা, ওরা আমার জিন্দেগি বরবাদ করে দেবে। তারপর বলল, আপনাদের একটা টর্চ একবার দিন আমায়, টাকাটা গাছ থেকে নামিয়ে নিয়ে আসি, আর দেখি সুন্দরীটা গেল কোথায়। বাবলু বলল, সুন্দরী? আমার ভালুকটার নাম। যাও যাও দেখো, না হলে কাউকে হয়তো কামড়ে বসে থাকবে। না বাবু, কামড়াতেও জানে না, ওর মুখ বাঁধা, আর আঁচড়াতেও পারে না, পায়ের নখ কাটা বলে। ভালুকটা আমার বড় প্রিয়, ওকে নাচিয়ে আমি কত পয়সা আয় করেছি।
ওর মায়াতেই তো কোথাও যেতে পারি না, না হলে একা হলে এতক্ষণে হয়তো আমি হিমালয়ে চলে যেতাম। ইব্রাহিম বাবলুর টর্চ নিয়ে গাছে উঠল। তারপর টাকার পুঁটুলিটা পেড়ে নামাতে গিয়ে দেখল ভালুকটা গাছের ডালে শুয়ে আছে। ইব্রাহিম গাছ থেকে টর্চটা বাবলুর হাতে দিয়ে বলল, বহুত মেহরবানি খোকা বাবু, লেকিন আমার কথা কাউকে বলবেন না, কেমন? বাবলুরা বলল, আচ্ছা, কিন্তু তোমার ওই জাল নোটের বান্ডিলটা তুমি আমাদের দিয়ে দাও। না খোকা বাবু, না, ওটা দিলে আমি না খেতে পেয়ে মরে যাব। তোমাদের মতো লোকের মরে যাওয়াই দরকার, যারা টাকার লোভে পরের ছেলেকে ভুলিয়ে ভালিয়ে শয়তানের হাতে তুলে দেয়, তাদের মরা উচিত। তা আপনি যাই বলুন, ও টাকা আমি দিচ্ছি না। দেবে না? না। বাবলু ডাকল, পঞ্চু। পঞ্চু ইব্রাহিমের দিকে তাকিয়ে গর করে উঠল। পঞ্চুর রোগ দেখে নার্ভাস হয়ে পড়ল ইব্রাহিম। বাবলু কড়া গলায় বলল, দাও বলছি। পঞ্চু কিন্তু ইব্রাহিমের দেবার অপেক্ষা রাখল না। তার ওপর আচমকা ঝাঁপিয়ে পড়ে হাত থেকে ছিনিয়ে নিল পুঁটলিটা। বাবলু বলল, ঠিক আছে, আজ তাহলে চলি, কেমন? গুড নাইট। আর যদি নিজের মঙ্গল চাও, কাল ভোরবেলাতেই চলে যেও। এই বলে ওরা সবাই চলে গেল। আর ইব্রাহিম ফ্যাল করে চেয়ে রইল ওদের চলে যাওয়ার পথের দিকে। পরদিন সকালে পাণ্ডব গোয়েন্দারা থানায় গিয়ে সব কথা খুলে বলল এবং টাকাগুলো জমা দিল পুলিশকে। টাকাগুলো দেখেই চমকে উঠলেন ওসি। বললেন, আরে, এ তো জাল নোট নয়, এ তো আসল টাকা। কিছুদিন আগে একটা ব্যাংক ডাকাতি হয়েছিল, এ সেই টাকা। বাবলু বলল, তাই নাকি? কিন্তু ইব্রাহিম যে বললে, সে হয় জানতো না, না হলে মিথ্যে কথা বলেছে, তবে মনে হয় জানতো না। জানলে সামান্য একটা ভালুকের মোহে পড়ে থাকতো না। তবে লোকটাকে ছেড়ে দিয়ে খুব ভালো করেছো। যাক, ময়ূরভঞ্জের দিকে গেছে তো, ওকে এক্ষুনি ধরার ব্যবস্থা করছি। বাবলু বলল, আমরা তাহলে আসি, এসো। ওরা থানা থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছে। এমন সময় হঠাৎ ওদের নজরে পড়ল একটা লোক সাইকেল চেপে দ্রুত মৃত্যুদের বাগান থেকে বেরিয়ে আসছে। ভম্বল বলল, লোকটাকে চিনি, প্রায়ই ময়দান গ্যালারিতে বসে থাকে সন্ধ্যের সময়। বিলু বলল, তা থাকুক, কিন্তু ও লোক এখানে কেন? বাবলু বলল, বাগানে গিয়েই দেখা যাক কি ব্যাপার। ওরা সকলে বাগানে গিয়ে সেই মাধবীলতার ঝোপের দিকে এগিয়ে চলল। ঝোপের কাছে গিয়েই চক্ষু স্থির, দেখল ইব্রাহিম আর তার সাধের ভালুক মৃত অবস্থায় পড়ে আছে। দুজনেরই দেহে গুলির দাগ, ভালুকের ছালটা ছাড়ানো। বাবলুরা ইব্রাহিমকে স্পর্শ করে দেখল, দেহটা শক্ত ও শীতল। তার মানে এখনকার কাজ নয়, কাল রাতেই শেষ করে দেয়া হয়েছে ওদের। বিলু বলল, এখন কি করবি বাবলু? আর একবার থানায় যাব, তারপর আজই সন্ধ্যের সময় ময়দানে গিয়ে সাইকেলে চাপা লোকটাকে ফলো করব। ইতিমধ্যে দুপুরবেলা সন্ধান নিয়ে আসব সেই জাহাজ বাড়িটার। তারপর পুলিশে ইনফর্ম করে ধরিয়ে দেব দলটাকে। সবাই আনন্দে মেনে নিল বাবলুর কথা। সারাদিন ধরে সবাই মিলে অনেক ঘুরেও যখন ইব্রাহিমের সেই জাহাজ বাড়ির সন্ধান পেল না, তখন বুঝতে পারল ইব্রাহিমের সব কথাই মিথ্যে, অন্তত ওর পরিচয়ের ব্যাপারে। আসলে ওর নাম ইব্রাহিম কিনা তাই বা কে জানে। সে যাক, মরেছে যখন আপদ চুকেছে। ঠিক ভর সন্ধেবেলা বাবলু, ভম্বল ও পঞ্চু ময়দানে চলল লোকটাকে ফলো করতে। ময়দানের আশেপাশে একটু ঘোরাঘুরির পর লোকটাকে একটি অ্যাটাচি কেস হাতে নিয়ে আসতে দেখা গেল। লোকটির মাথায় হ্যাট, মুখে চুরুট, ফ্রেঞ্চ কাট দাড়ি, আর গালের ওপর বিশ্রী একটা কাটা দাগ, সঙ্গে ধেড়েল বদমাশের মতো এক বেঁটে মস্তান।
বাবলুরা গ্যালারির পিছনে পাঁচিলের অন্ধকার মতো জায়গাটায় ঘাপটি মেরে বসে রইল। লোক দুজন গ্যালারিতে বসলে ওরা প্রায় কুমিরের মতো বুকে হেঁটে পাঁচিলের গা ঘেঁষে ওদের কাছাকাছি গেল। কিন্তু ওরা সেই নির্জনেও এমনভাবে ফিসফিসিয়ে কথা বলতে লাগলো যে বাবলুরা তা শুনতেই পেল না। বাবলু বলল, বৃথা চেষ্টা। তুই এক কাজ কর ভোম্বল, ওদের অ্যাটাচিটা ঝেড়ে আন, সন্তর্পণে যাবি যাতে টের না পায়। ভোম্বলকে শুধু বলার অপেক্ষা। সে নিঃশব্দে এগিয়ে গিয়ে অ্যাটাচিতে টান দিতেই লাফিয়ে উঠল লোকটা। তারপর ভোম্বলের হাত ধরে টেনে তুলে নিল গ্যালারির ওপর। বেটে লোকটা বলল, চোরের ওপর বাটপাড়ি করতে এসেছিস ব্যাটা? কতদিন লাইনে এসেছিস বল? ভোম্বল নীরব। বেটেটা ভোম্বলের গালে একটা চড় মারল। বল বলছি। গাল কাটা বলল, মারার দরকার নেই, এই রকম একটা ছেলেই আমি খুঁজছিলাম এতদিন। একে আমাদের কাজে লাগবে, একে আমাদের কাজে লাগাবো। তুমি যাও, আমার গাড়িটা আনার ব্যবস্থা করো। বেটেটা চলে যেতেই লোকটি ভোম্বলের গায়ে হাত বুলিয়ে বলল, কী নাম ভাই তোমার? ভোম্বল বলল, আমার নাম নীল আর্মস্ট্রং। লোকটি হেসে বলল, গুড, তুমি আমার মনের মতো ছেলে। আমাদের দলের হয়ে কাজ করবে তুমি? ভোম্বল বলল, কত মাইনে দেবেন? ধরো মাসে 500 টাকা। কি কাজ করতে হবে? সে তোমাকে বলে দেব ক্ষণ। থাকো কোথায় তুমি? 26 নম্বর আকাশ পাতাল রোডে। লোকটি এবার রেগে গেল। বেশি ফাজলামো করো না হে ছোকরা, বুঝেছ? ভোম্বল তখন লোকটির অন্যমনস্কতার সুযোগে অ্যাটাচিটা হাতে নিয়েই গ্যালারি থেকে এক লাফ। বিহ্বল লোকটি একটু থতমত খেয়ে ছুটে আসতেই ভোম্বল সেটা অদূরে দণ্ডায়মান বাবলুকে ছুঁড়ে দিল। বাবলু সেটা লুফে নিয়েই লেলিয়ে দিল পঞ্চুকে। পঞ্চু বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল লোকটির ওপর। তারপর আঁচড়ে কামড়ে এমন তাড়া লাগালো যে ময়দান থেকে পালাতে পথ পেল না বাছাধন। বাবলুরাও বিপদমুক্ত হয়ে অ্যাটাচিটা নিয়ে ফিরে এলো। বিলু, বাচ্চু আর বিচ্ছু অপেক্ষা করছিল বাবলু ও ভোম্বলের জন্য। ওরা যেতেই উৎসুক হয়ে জানতে চাইল কি হলো না হলো। বাবলু সব কথা খুলে পড়ল ওদের। তারপর সবাই মিলে ভেঙে ফেলল অ্যাটাচিটা। ভেতরটা তন্ন তন্ন করে খুঁজে কতকগুলো টাইপ করা কাগজ ও ঠিকানা লেখা কার্ড ছাড়া আর কিছুই পেল না। ঠিকানা যা লেখা আছে তা হাজার হাত কালীতলার দিকে। বাবলু বলল, দেরি নয়, আজই এবং এখনই যাব সবাই, চল। যাত্রা হলো শুরু। পাণ্ডব গোয়েন্দার দল পঞ্চু সমেত চলে এলো হাজার হাত কালীতলায়। তারপর নম্বর মিলিয়ে যেখানে এলো সে এক মস্ত পাঁচিল ঘেরা বাগান বাড়ি। বাবলু বলল, এই হচ্ছে শয়তানের ঘাঁটি। অন্তত এর পরিবেশ তাই বলে দিচ্ছে। তা যাক, এর ভেতরে আমাদের যেমন করেই হোক প্রবেশ করতে হবে। বিলু, আমি আর পঞ্চু ভেতরে ঢুকব। ভোম্বল, তুই বাচ্চু বিচ্ছুকে নিয়ে বাইরে থাকবি। আমার কাছে হুইসেল আছে, যদি কোনো রকম গোলমাল বুঝি তাহলে বাজাবো। তোরা সঙ্গে সঙ্গে থানায় চলে যাবি। আর তোরা যদি বেগতিক বুঝিস তবে ভোম্বল, তুই কোকিলের গলা করে ডাকতে থাকবি, আমরা হুঁশিয়ার হয়ে যাব। ভোম্বল বলল, আচ্ছা। বাবলু আর বিলু তখন পাঁচিল টপকাবার ব্যবস্থা করতে লাগলো। একদিকে পাঁচিলের লাগোয়া একটা লাইট পোস্ট ছিল, তা বেয়ে বাবলু পাঁচিলে উঠল। বিলু করল কি, পঞ্চুকে দুহাতে চাগিয়ে তুলল। অমনি বাবলুও ধরে নিল পঞ্চুকে। তারপর বিলু উঠল। পাঁচিল থেকে বাগানেও নামলো একই কায়দায়, একটা নারকেল গাছ বেয়ে। পঞ্চু অবশ্য লাফিয়েই নামল। বাগানে নেমে প্রথমেই একটা কামিনী গাছের ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল ওরা।
তারপর তার ভেতরে বসে বেশ ভালোভাবে চারিদিক দেখে যখন দেখল কেউ কোথাও নেই, তখন ওরা খুব সন্তর্পণে এগিয়ে চলল বাগানের মধ্যস্থিত প্রকাণ্ড বাড়িটার দিকে। কিন্তু সমস্যা হলো বাড়ির ভেতর প্রবেশ করা নিয়ে। নিচের তলায় দরজা ভেতর থেকেই বন্ধ। একটা কাঁঠাল গাছ শুধু বারান্দার গা ঘেঁষে ডালপালা মেলে বাতাসে শিরশির করছে। বাবলু আর বিলু পঞ্চুকে সঙ্গে নিয়ে সেই গাছ বেয়ে বারান্দায় নামল। বারান্দার পাশেই একটু ছোট্ট প্যাসেজ, সেটাই ঢুকতেই ওরা ভেতর বাড়িতে চলে এলো। বাড়িতে লোকজনের চিহ্ন মাত্র নেই। সেকেলে চুন বালি খসা পুরনো বাড়ি। ভেতরে ঢুকেই ওরা নিচে নামবার সিঁড়ি পেল। সেই সিঁড়ি বেয়ে কয়েক ধাপ নামতেই চক্ষু স্থির হয়ে গেল দুজনের। ওরা সবিস্ময়ে দেখল ঘরের ভেতর দুজন ভয়ঙ্কর চেহারার লোক হাত পা ও মুখ বেঁধে হাঁড়ির মধ্যে বসানো কয়েকটি ছেলেকে নির্মমভাবে বেত্রাঘাত করছে। আর একটা থামে বাঁধা লোকের পিঠে মাঝে মাঝে ঘষে ছাল চামড়া উঠিয়ে দগদগে ঘা করে দিচ্ছে। এ লোকটার মুখ এমনভাবে বাঁধা যে সে কিছুতেই চিৎকার করতে পারছে না। দেখে ওদের চোখে জল এসে গেল। এমন সময় হঠাৎ শোনা গেল কোকিলের শব্দ। বাবলু বলল, লুকিয়ে পড় বিলু, এ ডাক ভোম্বলের, নিশ্চয়ই কেউ আসছে। ওরা দুজন তক্ষুনি পঞ্চুকে নিয়ে লুকিয়ে পড়ল একপাশে। একটু পরেই দেখা গেল ময়দানের সেই লোক দুটো আসছে, গাল কাটা এবং বেঁটেটা। ওরা ঘরে ঢুকলো। গাল কাটা ভেতরের লোকদের বলল, খুব সাবধান, কালকের মার্ডারটার ব্যাপারে পুলিশ আমাদের ধরবার জন্য তৎপর হয়েছে। বেটেটা বলল, কি আশ্চর্য, টাকার বান্ডিলটা পুলিশের হাতে পড়ল কি করে? সেটা তো আমিও ভেবে পাচ্ছি না। তারপর অ্যাটাচিটা খোয়ালাম। ভেতরের সেই সাংঘাতিক চেহারার লোকদের একজন বলল, কিন্তু আপনার সারা গা এমন ছড়ে কেটে গেল কি করে? সে কথা আর বলো না, দুটো হাড়বজ্জাত ছেলের কাণ্ড। কুকুর লেলিয়ে দিয়েছিল। একবার এই ঝামেলাটা একটু সামলে নি, তারপর নিজে হাতে খুন করব ওদের। বিলু ফিসফিস করে বাবলুকে বলল, পালিয়ে চল বাবলু, না হলে ওরা সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই ধরে ফেলবে আমাদের। কিন্তু কান বটে শয়তানদের। বিলু চাপা গলায় বললেও কথাটা কানে যেতেই সাংঘাতিক লোক দুটো ছুটে এলো। কে কে ওখানে? আর কে? বাবলু খুব জোরে হুইসেল বাজিয়ে বলল, বিলু তুই পালা, আমি দেখছি ব্যাটাদের। পঞ্চু আমার কাছেই থাক। বাবলু কিছু বলার আগেই যে লোক দুটো ওদের তেড়ে এসেছিল, পঞ্চু তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে আঁচড়ে কামড়ে ছিঁড়ে ফেলল একেবারে। বিলু তখন চলে গেছে। লোক দুটো বাবারে মা রে করে ঘরে ঢুকে পড়ল। ঘরের ভেতরে তারপর চোখের পলকে দুজনে দুটো লাঠি নিয়ে আবার ঝাঁপিয়ে পড়ল। একজন পড়ল পঞ্চুকে নিয়ে, আর একজন তেড়ে এলো বাবলুর দিকে। পঞ্চু অদ্ভুত কায়দায় লাফিয়ে লাফিয়ে নিজেকে রক্ষা করতে লাগলো, আর বাবলু উপায়ান্তর না দেখে তরতরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে পালাবার চেষ্টা করলো। সিঁড়ির ওপর ধাপে মস্ত একটা কাঠের পিপে বসানো ছিল। বাবলু তাড়াতাড়ি সেটাকে গায়ের জোরে উল্টে গড়িয়ে দিল নিচের দিকে। যে লোকটা বাবলুকে তেড়ে আসছিল সে তখন বেকায়দা দেখে পালাতে গেল, কিন্তু ততক্ষণে পিপেটা গড়াতে গড়াতে তার ওপর গিয়ে সজোরে মারল এক ধাক্কা। লোকটা মুখ থুবড়ে পড়ে গেল। গলা কাটা লোকটা তখন ঘরের ভেতর চেঁচাচ্ছে, সাংঘাতিক, কি সাংঘাতিক! বেঁটে লোকটা বলল, সেই ছেলে দুটো, সেই ডেঞ্জারাস ছেলে দুটো। বাবলুও ততক্ষণে বাইরে বেরিয়ে এসেছে। বাইরে বেরিয়েই সে দেখল চারিদিকে থুকথুক করছে পুলিশ। ভোম্বল বলল, তোরা দুজনে পাঁচিল টপকাবার পরই আমি বাচ্চু বিচ্ছুকে থানায় পাঠিয়েছিলাম। কে জানে কখন কি ঘটে। বাবলু বলল, বেশ করেছিস। পুলিশের লোকেরা তখন ঘাঁটিতে ঢুকে
4 জনকেই অ্যারেস্ট করেছে। বাবলু ওসিকে বলল, এদের একটা অ্যাটাচি আমার কাছে আছে, কাল আপনাকে দিয়ে আসব। যেসব কাগজপত্র রয়েছে তাতে করে এদের দলের আরও অনেক কিছু ফাঁস হবে বলে আমি মনে করি। ওসি বললেন, তোমাদের প্রত্যেককে আমার অভিনন্দন জানাচ্ছি। চলো তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসি। পঞ্চু সমেত পাণ্ডব গোয়েন্দারা সবাই পুলিশের জিপে চেপে বসল। বাবলুর মনে শুধু একটা রহস্য দানা বেঁধে রইল। ইব্রাহিম তাহলে কে? তার সত্যিকারের পরিচয়টাই বা কী?